আমরা আমাদের অটিজম ম্যানেজমেন্ট কোর্সের যে ফ্রি ডেমো ক্লাস আমরা করছি বা আপনাদেরকে বোঝানোর জন্য যে ফ্রি ডেমো ক্লাসটি আমরা প্রদর্শন করছি, সেই ফ্রি ডেমো ক্লাসটি মূলত আমরা বোঝাতে চাচ্ছি ঘরে বসে অটিজম ম্যানেজমেন্ট করি। ঘরে বসে আমরা কিভাবে অটিজম ম্যানেজমেন্ট করব, সেই স্ট্র্যাটেজি বা সেই কৌশল যদি আসলে আমাদের জানা থাকে, বা বিশেষ করে একজন বিশেষ শিশু বা অটিজম শিশুর বাবা মায়ের জানা থাকে, তাহলে বাস্তব জীবনে, দৈনন্দিন জীবনে আপনারা বাচ্চাকে নিয়ে যেসব হ্যাপা বা সমস্যা ফেস করছেন, ওগুলো থেকে অনেকখানি পরিত্রাণ পেতে পারেন। সমস্যা আর্থিকও আছে, আবার সমস্যা পরিবেশগত আছে, সময়ের সমস্যা আছে, মানে সময় বাঁচানোর সমস্যা, অর্থাৎ সময়টাকেও আপনারা ম্যানেজ করতে পারছেন না, অনেকে আর্থিক ম্যানেজমেন্ট ঠিক হচ্ছে না, অর্থের যে আপনাদের সামর্থ্যের সাথে মিলছে না, বাচ্চার যে পিছনে যে খরচ করতে হয়, তো সব কিছু মিলিয়ে আমরা যে ঘরে বসে অটিজম ম্যানেজমেন্ট করার যে কৌশলগুলো আমাদের কোর্সে আলোচনা করেছি, তার একটি সংক্ষিপ্ত বর্ণনা আমরা এই ডেমো ক্লাসে বুঝাবো, যা আমরা আমাদের কোর্সে বোঝাতে চেষ্টা করেছি। আসুন শুরু করি। প্রথমে আমরা বলবো অটিজম আসলে কি। অটিজম হচ্ছে একটি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, এটা আমরা সবাই জানি। অর্থাৎ অটিজম হচ্ছে স্নায়ু বিকাশজনিত সমস্যা। অটিজম হচ্ছে শিশুর মস্তিষ্কের বিকাশের একটি অন্যতম প্রতিবন্ধকতা, যার লক্ষণ সাধারণত শিশুর জন্মের 3 বছরের মধ্যে প্রকাশ পায়। এটা আমরা কম বেশি সকলে জানি। কিন্তু এই অটিজম আক্রান্ত শিশুর যে শেষ পর্যন্ত পরিণতি হয়, তাদের যোগাযোগ দক্ষতা, সামাজিক সম্পর্ক গড়ে তোলার সামর্থ্য এবং পরিবেশের প্রতি যথাযথভাবে সাড়া দেওয়ার মতো ক্ষমতা তাদের বাধাগ্রস্ত হয়। এটাই আমরা সংক্ষেপে অটিজম সম্পর্কে বলতে পারি। অটিজমকে কিন্তু অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারও বলা হয়ে থাকে। সংক্ষেপে এটিকে ASD বলে, ASD, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। অনেক সময় আপনি যখন কোনো ডক্টর বা প্রফেশনালের কাছে যাবেন, তাকে অটিজম শনাক্ত হলে তাকে লিখে ASD। একটা আছে ADHD, ওটা না, ওটা হচ্ছে ASD, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। তো আমরা এরপরে দেখি অটিজম আসলে কত প্রকার হয়। অটিজম সাধারণত 5 প্রকারের হয়ে থাকে, যেমন ক্লাসিক্যাল অটিজম, অ্যাসপারজার সিনড্রোম, PDD-NOS বা পারভেসিভ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার্স নট আদারওয়াইজ স্পেসিফাইড, এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে রেড সিনড্রোম এবং 5 নাম্বার হচ্ছে CDD বা চাইল্ডহুড ডিসইন্টিগ্রেটিভ ডিসঅর্ডার্স। সাধারণত বিশেষজ্ঞগণ শিশুর যে 3টি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অটিজম নির্ণয় করে থাকেন। কোন 3টি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অটিজম নির্ণয় করেন, তার মধ্যে আমরা দেখি সামাজিক যোগাযোগের অক্ষমতা, ভাষাগত যোগাযোগের অক্ষমতা এবং আচরণগত ত্রুটি। অর্থাৎ একটা শিশুর যদি সামাজিক যোগাযোগের অক্ষমতা থাকে, অর্থাৎ সোশ্যালাইজেশনের সমস্যা থাকে, কারোর সাথে মিশতে না চায়, একা একা খেলতে পছন্দ করে, এই ক্ষেত্রে, এবং ভাষাগত যোগাযোগের অক্ষমতা, মানে যার মুখে ভাষাটা নাই, অথবা থাকলেও অনেক কম, অথবা থাকলেও সে কথা বলতে চায় না, এই ক্ষেত্রে বলা হয় ভাষাগত যোগাযোগের অক্ষমতা। এবং আচরণগত ত্রুটি, যেটাকে আমরা বিহেভিয়ার প্রবলেম বলি। আচরণগত বিভিন্ন রকমের ত্রুটি প্রদর্শন করে অটিজম শিশুরা। হতে পারে হ্যান্ড ফ্ল্যাপিং, হতে পারে বিভিন্ন রকম সাউন্ড। আচ্ছা, এটা এক এক বাচ্চার এক এক রকম আচরণগত ত্রুটি। এই 3টি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, এই 3টি বৈশিষ্ট্য যে শিশুর মধ্যে বিরাজমান থাকবে, সেই শিশুকে মোটামুটি অটিজম বলে
শনাক্ত করা যায়। তো এই 3টি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সাধারণত বিশেষজ্ঞগণ শিশুর অটিজম শনাক্ত করে থাকেন। অটিজমের কারণ আসলে অনেক কারণই বলা হয়ে থাকে, আসলে কোনো কারণই প্রমাণিত না। সাধারণত বলা হয়ে থাকে অটিজমের ক্ষেত্রে বংশগত বা জেনেটিক কারণটাকে সবার আগে বলা হয়। এছাড়া পরিবেশগত কারণে অটিজম দেখা দিতে পারে, এটাও বলা হয়। আবার কোনো কোনো গবেষক বলে থাকেন অপুষ্টিজনিত কারণে এবং টিকার প্রভাবে অটিজম হয়ে থাকে। আবার এটাও বলা হচ্ছে যে পর্যাপ্ত ঘুম, গর্ভাবস্থায় অতিরিক্ত দুশ্চিন্তা, পর্যাপ্ত ঘুম না হওয়া, বেশি বয়সে বাচ্চা নেওয়া, মায়ের গর্ভাবস্থায় ওষুধ সেবনের অসামঞ্জস্যতা, মায়ের যদি হাইপার অ্যাক্টিভিটি বা ADHD প্রবলেম থাকে, এই ধরনের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে অটিজম হতে পারে বলে ধরে নেওয়া হয়। জেনেটিক বা বংশগত কারণটাকে ফার্স্ট প্রায়োরিটি ধরা হয়। এছাড়া পরিবেশগত কারণ, অপুষ্টিজনিত কারণ, এগুলোতে বললামই। আসলে কোনো কারণই কিন্তু প্রমাণিত না। কোন কারণটা যে আসলে কারণ, এটা কোনো গবেষক আজ পর্যন্ত প্রমাণ করতে পারেননি। এরপর আমরা দেখব অটিজমের লক্ষণসমূহ। অটিজমের তো আসলে অনেকগুলো লক্ষণ আছে, এগুলো বিভিন্ন প্রফেশনাল বিভিন্ন লক্ষণের কথা বলেন, কিন্তু বেসিক কিছু লক্ষণ আছে যেগুলো আমরা ধরে নিতে পারি তার অটিজম আছে। যে বেসিক লক্ষণগুলো থাকলে একটা বাচ্চাকে অটিজম বলা যায়, সেই লক্ষণগুলো আমরা একটু দেখব। যেমন আই কন্ট্যাক্ট থাকে না, আই কন্ট্যাক্ট করে না, কারোর সাথে মিশে না, কথা বলতে না পারা বা কথা বললেও গুছিয়ে বলতে না পারা, 1 বছর বয়সের মধ্যে দাদা, বাবা, বুবু উচ্চারণ করতে না পারা, হ্যান্ড ফ্ল্যাপিং করা, অর্থাৎ হাত দিয়ে ঝাপটা দেওয়া, হাতের ঝাপটা দেওয়া, এটাকে হ্যান্ড ফ্ল্যাপিং বলা হয়। হ্যান্ড ফ্ল্যাপিং করা, লাইন করে সাজিয়ে খেলতে পছন্দ করে, নাম ধরে ডাকলে সাড়া না দেওয়া, কোনো কারণ ছাড়াই অন্যকে আক্রমণ করে বসে, অন্যের সাথে মিশতে সমস্যা হয় এবং আদর নিতে বা দিতে সমস্যা হয়, হঠাৎ করে উত্তেজিত হয়ে যায়, বারবার একই আচরণ করে, একটি নিজস্ব রুটিন মেনে চলতে পছন্দ করে, আশেপাশের কোনো পরিবর্তন সহ্য করতে না পারা, নিজেকে আঘাত করার প্রবণতা, পরিস্থিতির গুরুত্ব বুঝতে না পারা, নির্দিষ্ট একটা খেলনা দিয়ে খেলতে পছন্দ করা, নাম ধরে ডাকলে সাড়া না দেওয়া, পরিবেশ অনুযায়ী মুখভঙ্গি পরিবর্তন না করা, একই কাজ বারবার করা, যেটা আমরা বলি যেমন হাততালি দেওয়া, হাত নাড়ানো, এটাকে ওয়ান কাইন্ড অফ হ্যান্ড ফ্ল্যাপিংই বলা যায়। তো এই ধরনের বিষয়গুলো যদি যে বাচ্চার মধ্যে থাকে তাকে সাধারণত অটিজম শিশু বলে ধরে নেওয়া হয়। এছাড়া অটিজম শিশুর প্রতি 4 জনে একজনের খিঁচুনি হয়। অনেক সময় খিঁচুনি হলে বুঝতে হবে, খিঁচুনি হওয়ার পর তার মধ্যে যে প্রভাব দেখা দেয়, তার মধ্যে যদি এই লক্ষণগুলো থাকে তখন তাকে অটিজম বলে ধরে নেওয়া হয়। অনেক সময় বাচ্চার অটিজম থাকে না, কিন্তু খিঁচুনি হওয়ার পরে অটিজমের লক্ষণ চলে আসে। অনেক সময় অটিজমের লক্ষণ আগে আসে, তারপরে খিঁচুনি আসে। তো এটা আসলে ডিপেন্ড করে। অটিস্টিক শিশুদের প্রায়ই হজমের অসুবিধা, পেট ব্যথা, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, পেটের গ্যাস, বমি ইত্যাদি দেখা দেয়। এরপরে আমরা দেখব অটিজম হলে কি করবেন। অটিজম হলে প্রথমেই আপনাকে যেটা করতে হবে, নিকটস্থ কোনো হসপিটালে শিশু বিভাগে অথবা কোনো শিশু বিশেষজ্ঞের কাছে যেতে হবে, যিনি অটিজম বিষয়ে ভালো বুঝেন। এছাড়া একজন অটিজম গবেষক, থেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, স্পেশাল এডুকেটর, যে কারো কাছে গেলে আপনি অটিজম সম্পর্কে, অটিজম হওয়ার পর তার যে ম্যানেজমেন্ট সে সম্পর্কে আপনাকে একটা বিস্তারিত ধারণা দেওয়া হবে। তার আগে আপনার অটিজম শনাক্ত হতে হবে। তো এখন অটিজম হলে কি করবেন, এক্ষেত্রে আমরা প্রথমে যেটা বলবো, অটিজম বাচ্চাদের চিকিৎসায় ভালো ফলাফল পাওয়া যায় যদি তা দ্রুত নির্ণয় করার পরপরই বিশেষজ্ঞ ব্যক্তির কাছে শরণাপন্ন হওয়া যায়। এটা অবশ্যই দেরি করা যাবে না,
এক্ষেত্রে আরেকটা বিষয় বলি, অটিজম ম্যানেজমেন্ট হচ্ছে একটা টিম ভিত্তিক চিকিৎসা। আপনি একজন ব্যক্তির কাছে গিয়ে অটিজম শিশুর পরিপূর্ণ ম্যানেজমেন্ট অবশ্যই পাবেন না। আপনাকে পুরো টিমের সহযোগিতা অবশ্যই নিতে হবে। তো অটিজম ম্যানেজমেন্ট একটি টিম ভিত্তিক চিকিৎসা। এই টিমে কারা থাকেন? এই টিমে একজন অটিজম গবেষক থাকবেন, সাইকোলজিস্ট থাকবেন, পেডিয়াট্রিক বিশেষজ্ঞ বা শিশু বিশেষজ্ঞ থাকবেন, অকুপেশনাল থেরাপিস্ট থাকবেন, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট থাকবেন, প্রয়োজনে ফিজিওথেরাপিস্ট। প্রয়োজনে মানে যদি আপনার অটিজম শিশুর যদি শারীরিক কোনো সমস্যা থাকে, বিশেষ করে তার মানে শারীরিক, যেমন অনেকের ঘাড় শক্ত হয় না, অনেকে দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, বসতে পারে না, এই ধরনের ক্ষেত্রে ফিজিওথেরাপিস্ট প্রয়োজন। এবং স্পেশাল এডুকেটরের সহযোগিতায় প্রত্যেকটা অটিজম বাচ্চার ম্যানেজমেন্টের জন্য একটা টিম গঠন করা হয়। এই টিমের সহযোগিতায় আপনি বাচ্চার জন্য একটা সুন্দর ম্যানেজমেন্ট প্ল্যান পেতে পারেন। যে ম্যানেজমেন্ট প্ল্যানটি আপনি হাতে পাওয়ার পর সংশ্লিষ্ট প্রফেশনালের কাছ থেকে কিভাবে তাকে ম্যানেজমেন্ট দিবেন সেটি আপনি শিখে বাসায় করবেন। তো এখানে বলা হয় অটিজম বাচ্চাদেরকে প্রথমে থেরাপি দিতে বলা হয়। থেরাপির মধ্যে থাকে অকুপেশনাল থেরাপি, যদি তার ভাষাগত সমস্যা থাকে তাহলে তাকে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি দিতে হয়। এখন থেরাপি দিবেন, অবশ্যই থেরাপিস্ট আপনাকে একটা গাইডলাইন মেনে থেরাপি আপনার বাচ্চাকে দিবে। কিন্তু এই ক্ষেত্রে আমার কথা হচ্ছে বা আমাদের কথা হচ্ছে, যেই থেরাপি আপনার বাচ্চাকে দেওয়া হবে সেই থেরাপিটা আপনি ওনার কাছ থেকে শিখে নেবেন। যেই থেরাপিস্ট আপনার বাচ্চাকে থেরাপি দিবে সেই থেরাপি কৌশলটুকু আপনি ওই থেরাপিস্টের কাছ থেকে, সেই প্রফেশনালের কাছ থেকে অবশ্যই শিখে নেবেন। আমাদের দেশে যে সমস্যাটা হয়, থেরাপিস্ট কিভাবে থেরাপি দিচ্ছেন অনেক সময় দেখাচ্ছেন না। এটা হচ্ছে একটা কমপ্লেইন, বাবা মায়েদের একটা কমপ্লেইন, আমার বাচ্চার সাথে কি করা হয় আমরা দেখি না, আমরা বাইরে বসে থাকি। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই বলবেন আপনাকে শিখিয়ে দিতে। তো আবার কোনো প্রফেশনাল বলছেন যে তারা শিখিয়ে দিচ্ছেন, হ্যাঁ অবশ্যই শিখিয়ে দিচ্ছেন, কিন্তু এক্ষেত্রে বাবা মায়েদের বক্তব্য হচ্ছে ওনারা মৌখিকভাবে শিখিয়ে দেন কিন্তু ওনারা কিভাবে করাচ্ছেন সেটা দেখান না। এই ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনার বাচ্চাকে ওই প্রফেশনাল বা থেরাপিস্ট কিভাবে থেরাপি দিচ্ছে, কি কৌশলে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে থেরাপিটা দিচ্ছে, অবশ্যই আপনি ওনার কাছ থেকে দেখে শিখে নেবেন। আপনাকে দেখাতে বলবেন, বাইরে বসে থাকতে বললে সেক্ষেত্রে আপনারা এই কথাটা বলবেন যে আপনারা দেখতে চান। এইটাই হচ্ছে আমার বক্তব্য, যে আপনারা দেখে জিনিসটা শিখে নেবেন, শিখে আপনি বাসায়ও প্র্যাকটিস করতে হবে। কারণ বাইরে যখন আপনি 40 মিনিট বা 1 ঘন্টা থেরাপি দিচ্ছেন, এরপর বাসায় এসে আর কিছুই করছেন না, তাহলে ওই বাচ্চা সহজে ইমপ্রুভ হবে না যদি না আপনি বাসায় করেন। এই জন্য আপনাকে শিখতে হবে। এছাড়া পরিবার, আত্মীয় স্বজন, সমাজ, শিক্ষক শিক্ষিকা, চিকিৎসক সহ সকলের সমন্বিত সাহায্য সহযোগিতায় একটি অটিস্টিক শিশুর জীবন হয়ে উঠতে পারে আনন্দময়, অর্থপূর্ণ। পারিবারিক সহযোগিতা খুব দরকার। বিশেষ প্রয়োজনে বা শারীরিক সমস্যা থাকলে বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন। তবে একটা কথা মনে রাখবেন, অটিজমের জন্য কোনো ওষুধের প্রয়োজন নেই। অটিজম সমস্যার জন্য কোনো ওষুধের প্রয়োজন নেই, অটিজমের কোনো ওষুধও নেই। অটিজমের এখন অনেক অটিজম ডাক্তার বের হয়েছে, অটিজম ওষুধ বের হয়েছে বলে বিভিন্ন চটকদার বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। আপনারা এই বিজ্ঞাপনে কখনোই বিশ্বাস করবেন না। অটিজমের কোনো ওষুধ আবিষ্কৃত হয়নি। অবশ্যই যদি আপনার বাচ্চার বায়োলজিক্যাল বা শারীরিক কোনো সমস্যা থাকে, একজন বিশেষজ্ঞ ডাক্তার, শিশু বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন। সেই শিশু বিশেষজ্ঞ ডাক্তার তিনিই ভালো বুঝবেন আপনার বাচ্চার শারীরিক সমস্যার জন্য তাকে কি চিকিৎসা দিতে হবে। কিন্তু অটিজমের জন্য কোনো ওষুধজনক চিকিৎসা নেই। শারীরিক সমস্যার জন্য অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আপনি যেতে পারেন এবং যাবেন। অটিজমের জন্য সম্পূর্ণ দরকার একটি ভালো ম্যানেজমেন্ট। আচ্ছা, এখন এই ম্যানেজমেন্টের ব্যাপারটাই আপনাকে শিখতে হবে। অটিজমের সাথে সংযুক্ত ব্যাধি বা বিকৃতিসমূহ। অটিজম আক্রান্ত ব্যক্তিদের কারো মধ্যে একই সাথে অন্যান্য কিছু ব্যাধি বা বিকৃতিরও প্রাদুর্ভাব দেখা যায়। সে কারণে অটিস্টিক ব্যক্তির জীবন আরও দুর্বিষহ হয়ে ওঠে। এসব আনুষঙ্গিক রোগ বা সমস্যাগুলো হলো
স্পিচ প্রবলেম, মেন্টাল ডিসেবিলিটি, ADHD, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, লার্নিং ডিসেবিলিটি, অনেকে পড়তে লিখতে পারে না, সিজার বা খিঁচুনি, থাইরয়েড সমস্যা, ফ্র্যাজাইল এক্স সিনড্রোম ইত্যাদি। এটা ফ্র্যাজাইল এক্স সিনড্রোম এটা সবসময় এটা দেখা যায় না বা বোঝা যায় না, এটা হয়তো সব বাচ্চার কাছে মধ্যে দেখাও যায় না। তো যাই হোক, এরপর আছে আমরা কিভাবে বুঝবেন ভবিষ্যতে আপনার বাচ্চার অটিজম হওয়ার সম্ভাবনা কতটুকু। অর্থাৎ যার অটিজম হয়ে গেছে গেছে, কিন্তু আপনার বাচ্চা এখনই অটিজম কিনা আপনি মানে এটা ক্লিয়ার না। সে তার জন্মের পর কিভাবে বুঝবেন? আপনার বাচ্চাকে তো আপনার স্বাভাবিক একটা বাচ্চা মনে হচ্ছে, এখন তার মধ্যে যদি অস্বাভাবিকতা আপনার পরিলক্ষিত হয়, যখন দেখছেন আপনার বাচ্চার স্বাভাবিক বিকাশ হচ্ছে না, জন্মের পর স্বাভাবিক বিকাশ হচ্ছে না, সেক্ষেত্রে কিভাবে বুঝবেন জন্মের পর ভবিষ্যতে আপনার বাচ্চার অটিজম হওয়ার সম্ভাবনা কতটুকু? বুঝতে হলে আপনাকে প্রথমে লক্ষণগুলো জানতে হবে, যা দেখে আপনি ধরে নেবেন যে জন্মের পর ভবিষ্যতে আপনার বাচ্চার অটিজম হওয়ার সম্ভাবনা কতটুকু। জন্মের প্রথম বছরের মধ্যে কোনো অঙ্গভঙ্গির আভাস না থাকা, 1। 2 হচ্ছে প্রথম বছরের মধ্যে কথা বলার কোনো প্রচেষ্টা না থাকা। এরপরে আপনি দেখবেন ডেভেলপমেন্টাল ডিলে হওয়া। অনেক বাচ্চাদের ডেভেলপমেন্টাল বিষয়টা খুব ধীরে ধীরে হয়, ওটাকে ডেভেলপমেন্টাল ডিলে বলে। শিশুর স্বাভাবিক বিকাশের দক্ষতাগুলো ক্রমান্বয়ে নিম্নগামী হওয়া। 16 মাস বয়সে একটি শব্দ ও উচ্চারণ না করা। 24 মাস বয়সে 2 শব্দের কোনো বাক্য উচ্চারণ না করা। ভাষাগত দক্ষতা কমে যাওয়া। শেখা কোনো সামাজিক দক্ষতার বিলুপ্তি। অর্থাৎ আপনার বাচ্চা আগে হয়তো কথা বলতো বা সুন্দর আচরণ করতো বা সালাম দিত বা কিছু একটা সে বলতো, জন্মের পর তার কথা বলাটা স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ করে তার সে স্বাভাবিকতা বন্ধ হয়ে গেল। এটাকে বলা হচ্ছে শেখা কোনো সামাজিক দক্ষতার বিলুপ্তি। তারপর অতি চঞ্চলতা, ট্যান্ট্রাম বা গোধরা আচরণ। এসব লক্ষণ দেখার সাথে সাথে আপনাকে করণীয় ঠিক করে ফেলতে হবে। যত তাড়াতাড়ি করণীয় ঠিক করে ব্যবস্থা নেবেন, তত তাড়াতাড়ি আপনার বাচ্চা ম্যানেজেবল হবে। তাই আপনাকে অবশ্যই অটিজম ম্যানেজমেন্ট আগে থেকে শিখে শিশুর অটিজম সমস্যা নিয়ন্ত্রণে আনতে হবে। যদি আপনি এখন দেখতে পাচ্ছেন যে আপনার বাচ্চা জন্মের কয়েক মাস পর থেকে স্বাভাবিক বিকাশ হচ্ছে না, চাইলে আপনি নিজেও আপনার বাচ্চার অটিজম শনাক্ত না হলেও আপনি আমাদের এই কোর্সটি করতে পারেন। এই জন্য যে আপনি আগে থেকে আপনার বাচ্চার অটিজম না হলেও আগে থেকে আপনি অটিজম ম্যানেজমেন্ট শিখে যদি কোনো কারণে আপনার বাচ্চার অটিজম সমস্যা এসে যায়, তাহলে আপনি তাকে প্রথম থেকেই বুঝে নিয়ন্ত্রণে আনতে পারবেন। এখন কথা হচ্ছে, আপনার বাচ্চার অটিজম সমস্যা ধরাই পড়লো না, আপনি কোর্সটি কেন করবেন না? এটা হচ্ছে একজন ভালো প্যারেন্টের এটা হচ্ছে দায়িত্ব। আমাদের দেশে